আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে বারবার একটি জিনিস কেউ কেউ সামনে আনার চেষ্টা করছে, সেটা হলো তারেক রহমানের জীবন নাশের যে আশঙ্কা সেটা। তো আমি এটার ভিতরে ঢুকতে চাচ্ছিলাম না, কিন্তু যারা এই গুজবগুলা খুব সাংগঠনিক গঠনমূলকভাবে প্রচার করে একটি বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলা প্রয়োজন মনে করছি আমি। যারা এই শিকার আর শিকারী খেলাখেলি খেলেন, তারা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। একটা শিকার কখনোই শিকারীর আয়ত্তের ভিতরে আসে না। একটা শিকার সে তার নিরাপদ দূরত্ব রেখে তার বিচরণ ভূমি তৈরি করে, তার চলাচলের রাস্তা তৈরি করে, তার সীমাবদ্ধতাকে সীমিতভাবে রক্ষণশীল করে তোলে। কিন্তু সেই শিকারটিকে যে শিকারই করবে, সেই শিকারই প্রয়োজন মতো সবচেয়ে তার কাছে যাবার প্রয়োজন হয়। যদি তাকে শিকার করতে হয়, শিকারীকে জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, কষ্টসাধ্য দুর্গম পরিস্থিতি অতিক্রম করে শিকারের একেবারে এত নিকটেই যেতে হয় যে তার টার্গেট যেন মিস না হয়। শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। শেখ মুজিব কি ওই আর্টিলারি বা সেনাবাহিনীর কাছে গিয়েছিল মরবার জন্য? যায়নি। শেখ মুজিব তার নিজের বাসায় ছিল। যারা মেরেছিল অত্যন্ত কৌশলী, অত্যন্ত গোপনীয়তার সাথে ছদ্মবেশকে ব্যবহার করে তারা শেখ মুজিবের বাড়িতে গিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেটা কিন্তু শেখ মুজিবের বাসার ভিতরে সেই শিকারীরা ঢুকে গিয়েছিল শিকারের কাছে। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে ছিলেন সবচেয়ে সামরিক বাহিনীর নিরাপদ স্থানে, সিভিল লোকালয়ে নয়, ক্যান্টনমেন্টের ভিতরে। তিনি শিকার ছিলেন। শিকারীরা কিন্তু জানতেন যে কোনো রকম লিক আউট হয়ে গেলে একটি প্রাণীও সেখান থেকে জীবিত ফিরে যেতে পারতেন না। জিয়াউর রহমানকে তারা যে অন্তত অস্ত্রটি তাক করবে, এটিও যদি লিক আউট হতো, একটি কর্ম অফিসারও ওইখান থেকে ব্যাক যাওয়ার কোনো সুযোগ ছিল না। একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত তারা। সব জেনেও তারা রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা শিকারের কাছে ঢুকে গিয়েছিল এই শিকারীরা। ঠিক একইভাবে আমি এই উদাহরণগুলো কেন টানলাম, আপনাদের ভারতের ইন্দিরা গান্ধীর মনে কথা জানা আছে। তার নিজস্ব গার্ড দ্বারা, শিখ যারা তাদের বডিগার্ড, তাদের নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তারা কিন্তু বলেছিলেন যে শিখরা অমৃতসরে বিদ্রোহ ঘোষণা করছে, বিদ্রোহ করছে, বা তারা স্বাধীনতা চাচ্ছে। আপনি শিখদেরকে আপনার বডিগার্ডের এই গার্ডের অবস্থান থেকে সরিয়ে দেন, আমাদের যেমন পিজিআর এরকম সরিয়ে দেন। কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিলেন না, তাদের রাষ্ট্র একটি আলাদা, আর যারা রাষ্ট্রের, পুরা রাষ্ট্রের হয়ে চাকরি করে, তাদের আদর্শ বা চিন্তাভাবনা আলাদা জিনিস। স্বাধীনতার জন্য তারা বিপ্লব করুক, যাই করুক, কিন্তু আমার গার্ডে যারা আছে তারা আমাকে রক্ষা করবে। কারণ তাদের আগে বৃহত্তম দেশ রক্ষা করতে চাবে, যে দেশের নেতৃত্ব দিচ্ছি আমি, তারা আমাকে হত্যা করবে না। কিন্তু শিখরা তাকে হত্যা করেছিল। এবং সেই হত্যা করবার জন্য কতটা কাছে অস্ত্র নিয়ে ঢুকে পড়েছিল। যারা সরাসরি আপনার যে ফ্রিডম অ্যাট মিড লাইফ এই বইটি যারা পড়েছে, তারা, যাদের বুঝবার ক্ষমতা আছে, তারা জানে যে কত কাছে চলে গিয়েছিল অস্ত্র নিয়ে সেই দুজন। তারপরে তার ছেলে রাজীব গান্ধীকে, একজন হত্যাকারী, শিকারী, সে নিজে মারা গেছে। নিজে সে ফুল গলায় দেবার জন্য ফুলের মালার ভিতরে বোম সেট করে নিয়ে তারপরে সে গলায় পরানোর সময় সুইচ টিপে সে সহ দুজনই মারা গেছে। এই যে সুইট বোম বাস্টার হয়েছে, জীবনের রিস্ক নিয়েছে। এখন একটু চিন্তা করে দেখুন, 15 বছরে শেখ হাসিনা এই দেশকে নিয়ে কি না করে গেছে, জনগণের জীবনকে নিয়ে কিভাবে নিকৃষ্ট মানে খেলা খেলে গেছে।
একটি বাহিনীকে, সেনাবাহিনীর মতো একটি শক্তিশালী বাহিনীকে, যারা নাকি দুইজন রাষ্ট্রপ্রধানকে হত্যার সাথে তাদের সদস্যরা জড়িত, শেখ মুজিব বা জিয়াউর রহমান, দুইজনই হত্যা হয়েছে সেনাবাহিনী কর্তৃক। যে কোনো পরিস্থিতি হোক, পরিস্থিতির কথা বাইরে রেখে আমি কাদের হাতে নিহত আমি সেইটা বলছি, সেনাবাহিনীদের হাতে নিহত হয়েছেন তিনি। সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য ৬৫ জন কর্মকর্তাকে হত্যা করেছে শেখ হাসিনা। তারপরে কিন্তু তিনি ওপেন চ্যালেঞ্জ নিয়ে আবার ক্যান্টনমেন্টে গেছেন, সিলেটে গেছেন, অস্ত্রধারী সৈনিকদের ভিতরে তিনি কিন্তু ঢুকে গেছেন। তখন কিন্তু তার দিকে কোনো অস্ত্র তাক হয়নি। ১৫ বৎসর তিনি যেভাবে হত্যাযজ্ঞ চালিয়ে গেছেন, তিনি কি একটি লোহার সিন্ধুকের ভিতর চলাচল করতেন? না, ওপেন অনেক জায়গায় গেছেন, অনেক ভাবে জনগণের ভিতরে ঢুকেছেন। তিনি বহুবার টঙ্গী পাড়াতে এসেছেন যে রাস্তা ব্যবহার করে। তিনি যে বাসায় বসে, গণভবনে বসে সংবাদ সম্মেলন করতেন, তার ক্লাস ফ্রেন্ড ছিল নাকি আবিদ খান, এক সাংবাদিক ছিল, বা যে শেষ প্রশ্ন যে যিনি করলেন যে চাকরি নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই প্রসঙ্গে যে প্রসঙ্গটি ছিল শেখ হাসিনার যে চাকরি মুক্তিযোদ্ধার নাতি নাতি পাবে নাকি রাজাকার পাবে, সেই সংবাদদাতারা, এরা কত টাকা লাগবে এদেরকে যদি শুধু বলা হয়তো ৫ কোটি আমেরিকান ডলার দেওয়া হবে, আমেরিকাতে মইনু ফখরুদ্দিনদের মতো থাকার নিশ্চয়তা দেওয়া হবে, শেখ হাসিনাকে মেরে দাও, ওই সাংবাদিক নিজেই কোমরে পিস্তল গুঁজে নিয়ে যেয়ে একেবারে কাছে প্রশ্ন করার কথা বলে শেখ হাসিনাকে মেরে দিতেন। এবং যদি গ্যারান্টিতে থাকতো যে তোমার সিকিউর নিরাপদে আমেরিকা পাঠানোর দায়িত্ব আমাদের, মেরে দিত। কিন্তু ১৫ বৎসরে এমন কোনো সংগঠন, কত নাম শুনছি, কি তাহেরিকে কি এই সেই জঙ্গি সংগঠনগুলোর নাম, ভারত র এক এক নামে তেহরিকি ইসলামী কি বাইর করে করে জনগণের সামনে ছেড়ে দিত, আর জনগণ ওইটা নিয়ে উল্লসিত হয়ে পড়ত। খেপে যেত জনগণ যে হ্যাঁ, একেবারে আমেরিকান আফগানিস্তানের জঙ্গি আমাদের দেশ ছেড়ে ফেলেছে, ভরে গেছে। আসলে কিন্তু সম্পূর্ণ একটি ভুয়া, কিছুই না, তাদের বানানো একটি খেলা মাত্র ছিল। তারা কি কখনো এই যে জামাত ইসলামদেরকে যেসব নেতৃত্বে ফাঁসি দিল, তাদের সন্তানরা ছিল না দেশে, তাদের নাতি পুতি আত্মীয় স্বজন বা তাদের সংগঠনেরই এমন কোনো ব্যক্তি কি ছিল না যে শেখ হাসিনাকে সম্বর্ধনা জানাতে একটি ফুলের মালা গলায় দিতে যাব, বা টঙ্গিপাড়ায় যে সময় আসতে রাস্তায় একটি রেইড করা, রেইড শব্দ তো বুঝবে না, সামরিক বাহিনীর শব্দ। আমি রেড কথা যেহেতু জানলাম, এখানে দুটি কথা বলে যাই। আপনারা যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে মানিকগঞ্জে সামরিক বাহিনীর প্রশিক্ষণ, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ভিজিট করতে আসছিলেন, ওখানে একটা রেইডের ডেমো দিয়েছে, অর্থাৎ তেলের ড্রাম সৈনিকরা পাহারা দিচ্ছে, যুদ্ধ অবস্থায় তেলের ড্রাম পাহারা দিচ্ছে, যে তার বাহিনীর যানবাহনের তেলের প্রয়োজন হলে সেখান থেকে সেই যানবাহনে তেল সাপ্লাই দিবে। কিন্তু দেখেন, রেইড যারা করেছে কতিপয় সৈনিক, তারা ক্রল করে অস্ত্র নিয়ে সেই সেন্ট্রি যে ডিউটি ছিল পিছন দিয়ে গিয়ে, এই যে পিছন দিয়ে গেল, বিন্দুমাত্র যদি একটু শব্দ হয়, এবং ওই দাঁড়ানো সেন্ট্রির কিন্তু লোড একেবারে বেরেলের চেম্বারে রাউন্ড দেওয়া থাকে, শুধু ট্রিগারটি চাপ দেবে, সাথে সাথে তো ঘুরে সে মারা যাবে, ওই যে ক্রল করে যাচ্ছে রেড করতে, সে মারা যাবে। তাহলে কতটা সাহসিকতা, কতটা নিশ্চয়তা, কতটা প্রশিক্ষণপ্রাপ্ত একজন সৈনিক ওই শিকারের কাছে গিয়ে শিকার করে আসে। তো সেই ধরনের পরিস্থিতি তো শেখ হাসিনার বেলায় করতে পারত, তার গাড়িতে হামলা করতে পারত, যে কোনো জায়গায় তাকে মারার জন্য যে কোনো পরিস্থিতি তৈরি করা যেত, সম্ভব হতো। কেউ কেন ঝুঁকি নিল না? একটি মানুষও কেন শেখ হাসিনাকে মারবার জন্য একটি ইট পর্যন্ত মারবার সাহস পায়নি? কিন্তু জনগণ যেভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল, যেভাবে আন্দোলনমুখী হয়ে পড়েছিল, তারা আন্দোলনটা কোথায় কোথায় করেছে দেখেন। গণভবনের থেকে অনেক দূরে দূরে বাইরে, গণভবন এলাকায়ও তাদেরকে আসার ক্ষমতা ছিল না।
ভয় ভীতি এমন ধরনের সন্ত্রস্তের ভিতরে জনগণকে আত্মাটা কাঁপিয়ে রেখেছিল যে শেখ হাসিনা বলে কোনো শব্দ তারা করতে সাহস পেত না। সেটা তো ভীতি সঞ্চারের মাধ্যমে করেছিল, যার বিপক্ষেই সেই জুলাই আগস্টের আন্দোলন। সম্পূর্ণ বিপরীত মুখে যদি আমি বর্তমান সময়কে দেখি, দীর্ঘদিন পর, বিশেষ করে এরশাদ পতনের পর, ম্যাডাম খালেদা জিয়া ছিলেন, তারপরে শেখ হাসিনার এই যে রাজত্বকাল, দীর্ঘ 25 বছর পরে জনগণ সরাসরি তাদের সামনাসামনি একজন পুরুষ নেতৃত্ব পেয়েছে। জনগণ এতটা উচ্ছ্বসিত, এতটা আবেগপ্রবণভাবে তারেক রহমানকে বুকে ধারণ করে নিয়েছে যে সে কোন দলের, কিসের কি, কোনো কিছু তাদের কাছে অনুমীয় নয়। সমস্ত কিছুকে তোয়াক্কা করে, আমি অনেক আওয়ামী লীগের লোকজনকেও এখন বলতে শুনছি, যারা তেল মারার জন্য বলে না, প্রকৃতপক্ষেই বলে, ভাই কোথায় যেন একটু স্বস্তির জায়গা পাচ্ছি। বলি কেন? যেন একজন পুরুষ প্রধানমন্ত্রী, কেন যেন একটু ভালো লাগে, ভিতরে আত্মার ভিতরে একটু শান্তি শান্তি লাগে। যেমন কিছুদিন আগেও তো আপনি আওয়ামী লীগ ছিলেন, বলে কী করবো ভাই, রাজনৈতিকভাবে ওই আওয়ামী লীগ ঘরনার ছেলে বা আওয়ামী লীগই করে আসছিলাম ওই পরিস্থিতির জন্য, কিন্তু মহিলা নেতৃত্ব বা শেখ হাসিনাকে তো মনে প্রাণে মেনে নেয়নি কোনোদিন, কিন্তু আওয়ামী লীগ করি, আপনিও যেমন বলছেন। হ্যাঁ, এই পরিস্থিতির ভিতরে তারেক রহমানের যে জনপ্রিয়তা, মানুষ যেভাবে তাকে মাথার মুকুট বানিয়ে শীর্ষে ধারণ করেছে, এই অবস্থায় তারেক রহমানের মৃত্যুর জন্য কেউ কি এতটা উন্মাদ হয়ে উঠবে যে তারেক রহমানকে মেরে দিতে হবে? হ্যাঁ, মারবে কারা? রাজনৈতিকভাবে ভাগাভাগি নিয়ে যদি কোনো রেশের জায়গা তৈরি হয়, সেখানে মারবে কারা? ভারত যদি তারেক রহমানকে দিয়ে তাদের মনোবাঞ্ছনা পূরণ করতে ব্যর্থ হয়, সেখানে ব্যবহার করবে কাদেরকে? তারেক রহমানকে হত্যা করবার জন্য কে ব্যবহৃত হবে, সেটাও একটি জটিল প্রশ্ন। আমি একটু আগে বলেছিলাম 500 কোটি টাকা দিলে বা 5 কোটি টাকা দিলে আবিদ খানু, শেখ হাসিনার বন্ধু আবিদ খানু শেখ হাসিনাকে গুলি করতে পিছনে তাকাবে না আর। কিন্তু বর্তমান সিচুয়েশন সেইটা নয়। শেখ হাসিনাকে যদি কেউ মেরে ফেলতো, জনগণ তাকে কিছুই বলতো না, পুরস্কৃত করতো। জনগণ তাকে মাথায় উঠে, নাহিদকে মাথায় তুলে সেনাবাহিনীরা নাচিয়েছে না? সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিটি দেশের জনগণ তাকে মাথায় তুলে নাচত, একটু ভালো কাজ করেছে স্মরণ করত। কিন্তু বর্তমান তারেক রহমানের দিকে ঢিল যদি ছড়ে কেউ, দেখালো একটি ঢিল ছুঁড়েছে এক জায়গার কথা তারেক রহমানের পিছনের গাড়িতে, কিন্তু ইটের যে সাইজ, ওটা গাড়ির চাকার পিছনে পড়ে, পিছনের যে চাকার যে ইয়েগুলা থাকে টায়ারের, ওর ভাঁজে পড়ে চাকার বাড়ি খেয়ে সামনের গাড়িতে যাই ওই ইটটি পড়েছে। কারণ নিক্ষিপ্ত ওই ইট ওটা নয়, এটা সঠিক, আপনারা স্লো মোশনে দেখবেন। কিন্তু ওই রকমের একটি ইট তারেক রহমানকে মারবার জন্য পুরা বাংলাদেশেও যদি দিয়ে বলেন যে পুরো বাংলাদেশের সমমূল্য তোমাকে দিয়ে আমেরিকাতে পাঠিয়ে দেবো, সেরকমের একজন প্রাণী খুঁজে পাওয়া বর্তমান সময় দুরূহ দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। আন্দোলন গড়ে তোলা হয়েছে এক ধরনের ছাত্র নামী, কিন্তু খুব নিচু ধরনের টিকটকার, নিচু ধরনের ওই স্লোগান কর্মী। এরা হলো স্লোগান কর্মী, স্লোগান দিয়ে যারা টাকা আয় করে, স্লোগান কর্মী এরা। মিছিলে যাওয়ার জন্য যারা পিছনে গণনায় সংখ্যা বাড়ায়, মিছিল কর্মী। এই ধরনের স্লোগান কর্মী, মিছিল কর্মী ভরে গেছে এরা কতদিন, কতটুক সময় থাকবে? যারা স্কুলমুখী শিক্ষার্থী তারা পরীক্ষার হলে চলে যাবে, স্কুলে চলে যাবে। কিন্তু এই যে যাদের নষ্ট একটি ইঙ্গিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এদের কিন্তু চিনে রাখবে পাশের মানুষগুলা, তারা কারা। এই ক্লিপগুলো থেকে যাবে, ভিডিওগুলো তাদেরকে প্রমাণ করাবে যে তুমি কোন মিটিংয়ে কোন উদ্দেশ্যে রাস্তায় গিয়েছিলে, কোন গাড়িটা তুমি কেন ভেঙেছিলে, সেই প্রয়োজনীয়তাটাকে তার কাছ থেকেই খোঁজা হবে। কিন্তু তারেক রহমানকে হত্যাকারী, আমি সেই ইলিয়াসের ব্যাখ্যা আমি দেখেছি, একেবারে অত্যন্ত নিম্নমানের একটি ব্যাখ্যা।
বা ভারতের গদি মিডিয়া যাদের কথা বলছে, একে পুরো একটি অনুমান ভিত্তিক। এর তথ্য উপাত্ত জোরালি কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে অনেকটা তার নেতৃত্বের প্রতি মানে কি বলবো, এটা মানে যখন দেখছে যে মানুষ অত্যন্ত জনপ্রিয়তা হয়ে উঠছে, তখন একটি প্রতিহিংসার সৃষ্টি হয়। সেই নেতৃত্বের প্রতি একটি এটা একটা ভালো একটা শব্দ আছে, আমি মনে আনতে পারছি না, হলে তারা এই ধরনের অন্যদিকে জাতির মুখ মন বা স্বয়ং সেই ব্যক্তিকে দুর্বল করবার জন্য এই গুজব ছড়িয়ে, রিউমার ছড়িয়ে তাকে মানসিকভাবে দুর্বল করতে চায়, এবং সাধারণ মানুষ যারা তার নেতৃত্বে স্বয়ং হৃষ্টপুষ্ট হয়ে উঠছে, তাদেরকেও একটা ভাবনার জায়গা শেখায় যে তুমি যে আজ তার উপরে এতটা বিশ্বস্ত বা তার হয়ে এতটা স্বয়ংক্রিয়ভাবে সামনে এগিয়ে আসছো, সে যদি মারা যায় তাহলে তোমার কি অবস্থা হবে, তুমি কোথায় যাবা? তাদেরকে মানসিকভাবে চাপে রাখবার জন্য ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশেও কিছু অপকর্মকারী, গুজবকারী এই ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। এর থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় আছে অবশ্য, তারা সতর্ক করে যেহেতু দিচ্ছে। শিক্ষণীয় বিষয় প্রথম হলো কারা সতর্ক করছে, তাদের একটি লিস্ট করে ফেলা, এরা কারা যারা সতর্ক করছে। 2 নম্বর হলে তারা যদি কোনো ক্লু দেয় সেটাকে রেকর্ড করা, সেই ক্লুগুলোর প্রতি তদন্ত করা গোয়েন্দা বাহিনী দিয়ে। আর যদি সম্পূর্ণ এটা ভুয়া মনে হয় তাহলে তাদেরকে রিমার্ক করে রাখা, মার্জিন করে রাখা যে এই সব লোকেরা বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, কিচ্ছু বলার দরকার নেই, সুযোগ মতো জনগণই এদেরকে খুঁজে বের করে নেবে। অতএব তারেক রহমানকে নিয়ে যে জীবনের নাশের যে হুমকির গুজব, সেটাকে প্রতিহত করতে আমি অবশ্যই সতর্ক থাকতে বলবো। আমি এই জন্য নয় যে তিনি এতটা ওপেন হয়ে আসুক যেখানে তার জীবনের ঝুঁকি থেকে যায়, আমি সেটাও আসতে বলবো না। জনগণ অত্যন্ত আবেগ নিয়ে, অত্যন্ত আনন্দ উৎফুল্লিত হয়ে তাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন একবার চিত্ত চেতনা বোধের থেকে। আমি এমন একজন জনপ্রিয়, মানবদরদী, মানবিক নেতৃত্বের ব্যক্তিত্বকে এতটা হালকা হয়ে যেতে বলবো না, যতটা হালকা হয়ে গেলে তিনি শিকারের আয়ত্তে চলে যান। অবশ্যই তাকে নিরাপত্তার ভিতরে বেষ্টনীতে থেকে, নিরাপদে থেকে নেতৃত্ব স্থানীয় শীর্ষ জায়গাটায় বসে থাকতে হবে। সেই সাথে তার বিচক্ষণতা যেন এমনভাবে ক্ষুণ্ণ না হয় যে তিনি গোপন ষড়যন্ত্রকে বেছে আলাদা করতে পারলেন না বা গোপন ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে পারলেন না। চারিদিকে লক্ষ্য রাখবেন এবং সতর্ক থাকবেন, শুধু চোখ দিয়ে নয়, শুধু মেধা দিয়ে নয়, অন্ধ চোখের মেধা দিয়ে, যে মেধা ঈশ্বরকে স্পর্শ করতে পারে, আলোকিত মেধা দিয়ে। সঠিক নেতৃত্ব শুরু হয়েছে, আশা করি এই নেতৃত্ব বাংলাদেশে উন্নততর শিখরে পৌঁছে দেবে আমাদের। আসসালামু আলাইকুম।